একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উপর আমি 4 নম্বর ক্লাস নেব। ক্লাস নিচ্ছে আমি মোহাম্মদ ফজলুল হক, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা। আজকে প্রথম অধ্যায়ের যে বিষয়গুলোর উপর আলোচনা করব তা হচ্ছে হিসাবের ধারণা, হিসাবের বৈশিষ্ট্য, হিসাবের শ্রেণী বিভাগ। আমরা প্রথমেই হিসাব সম্পর্কে আলোচনা করব। হিসাব কি? প্রতিষ্ঠানের লেনদেন সমূহ সংগঠিত হওয়ার পর উহার সাথে জড়িত পক্ষ সমূহকে যখন উপযুক্ত শিরোনামে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় তখন তাকে হিসাব বলে। যেমন বেতন হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব ইত্যাদি। এখানে আমরা জানি একটা প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন সংগঠিত হয়। যেমন আমরা যদি পণ্য ক্রয়ের কথা চিন্তা করি, তাহলে 1 তারিখে হয়তো আমরা মিস্টার রহমানের কাছ থেকে পণ্য ক্রয় করলাম, 2 তারিখে পণ্য বিক্রয় করলাম, 3 তারিখে আবার পণ্য ক্রয় করলাম, 4 তারিখে বেতন প্রদান করলাম। অর্থাৎ একটার পর একটা লেনদেন সংগঠিত হতেই থাকে এবং এইগুলো আমরা হিসাবের প্রাথমিক বই জাবেদায় লিপিবদ্ধ করি। কিন্তু জাবেদা থেকে আমরা জানতে পারি না যে মোট ক্রয়ের পরিমাণ কত, কিংবা মোট বেতনের পরিমাণ কত, কিংবা মোট বিক্রয়ের পরিমাণ কত, কিংবা একটা প্রতিষ্ঠানের মোট আসবাবপত্রের পরিমাণ কত। তখন আমরা কি করি? এই একই ধরনের যে হিসাবগুলো আছে, একই ধরনের যে লেনদেনগুলো আছে, এই একই ধরনের লেনদেন বা সমজাতীয় লেনদেনগুলোকে আমরা একটা জায়গায় লিপিবদ্ধ করি, যেটাকে আমরা কি বলি? হিসাব বলি। যেমন ক্রয়, যত ক্রয় আছে ওই হিসাবকালের মতো যত ক্রয় আছে সবগুলো আমরা কি ক্রয় হিসাবে লিপিবদ্ধ করব এবং এটা হিসাব কাল শেষে যখন আমরা জেড টানবো তখন মোট ক্রয়ের পরিমাণ জানতে পারবো। একইভাবে যত বিক্রয় আছে সেটা রহিমের নিকট হতে পারে, নগদে বিক্রয় হতে পারে, রহমানের নিকট বাকিতে বিক্রয় হতে পারে, সকল বিক্রয়গুলো আমরা এক জায়গায় নিয়ে আসবো এবং এটাকে আমরা কি বলতেছি? বিক্রয় হিসাব বলতেছি। তাহলে সংক্ষেপে হিসাব কি? হিসাব হচ্ছে সমজাতীয় লেনদেনগুলোর সমাহার। অর্থাৎ সমজাতীয় লেনদেনগুলোকে আমরা একটি উপযুক্ত শিরোনামে স্থায়ীভাবে আমরা লিপিবদ্ধ করব। এবার আসবো আমরা হিসাবের বৈশিষ্ট্য, অর্থাৎ হিসাবের কি কি বৈশিষ্ট্য থাকে। হিসাবের প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে পৃথক শিরোনাম। অর্থাৎ একটা হিসাব থেকে আরেকটা হিসাবের শিরোনাম আলাদা হবে। যেমন বেতনগুলো বেতন আমরা একটা শিরোনাম, ক্রয় যত ধরনের ক্রয় আছে এটা ক্রয় শিরোনামে যাবে। আবার ধরো আমরা টেবিল ক্রয় করলাম, চেয়ার ক্রয় করলাম, এগুলো আবার একটা নতুন শিরোনামে যাবে, চেয়ার টেবিল এই সমজাতীয় জিনিস, এগুলো আসবাবপত্র শিরোনামে যাবে। অর্থাৎ প্রতিটি হিসাবের একটা শিরোনাম থাকবে। হিসাব কোড। আধুনিক কালে বা আধুনিক হিসাব শাস্ত্রবিদগণ প্রতিটা হিসাবকে সহজে চিহ্নিত করার জন্য প্রতিটা হিসাবের একটা কোড দিয়েছেন। যেমন নগদ হিসাবের কোড হচ্ছে 101। অর্থাৎ প্রতিটা হিসাবের স্বতন্ত্র কি থাকবে? কোড থাকবে। নির্দিষ্ট ছক, এই হিসাবগুলো আমরা কি একটা নির্দিষ্ট ছকে লিপিবদ্ধ করব। এই ছকটা 2 প্রকার। একটা সনাতন পদ্ধতিতে ছক, যার একদিকে ডেবিট থেকে আরেক দিকে ক্রেডিট থাকে, আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে বা চলমান জের পদ্ধতিতে একটা ছক আছে, যেখানে তারিখ, হিসাবের নাম, রেফারেন্স, এরপরে ডেবিট, ক্রেডিট এবং জেড এই ঘরগুলো থাকে। 4 নম্বর ডেবিট ও ক্রেডিট দিক।
প্রতিটা হিসাবের এই দুইটা দিক থাকে, বাম দিকে ডেবিট এবং ডান দিকে ক্রেডিট। এটা সনাতন পদ্ধতিতে। সনাতন পদ্ধতিতে বাম দিকে ডেবিট থাকে আর ডান দিকে ক্রেডিট থাকে। এখানে বাম দিকে যে ডেবিট, সেখানে 4টি ঘর থাকে। প্রথমে তারিখ থাকে, হিসাবের নাম, তত্ত্বসূত্র বা রেফারেন্স, এরপরে টাকার ঘর। ক্রেডিট দিকে এরকম 4টা ঘর থাকে, তারিখ, হিসাবের নাম, রেফারেন্স এবং টাকা। কিন্তু আধুনিক পদ্ধতিতে বা চলমান জেড ছকে এখানে তারিখ থাকে, হিসাবের নাম থাকে, তথ্যসূত্র থাকে, ডেবিট, ক্রেডিট, এরপরে জেড। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সনাতন পদ্ধতিতে আমরা যখন জেড জানতে চাই তখন কিন্তু একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে ডেবিট এবং ক্রেডিট যোগ করে এর পার্থক্য নির্ণয় করা হয়। কিন্তু আধুনিক পদ্ধতিতে প্রতিনিয়তই আমরা কি হিসাবের জেড জানতে পারি। তারিখ, হিসাবের মানে সংগঠিত লেনদেনগুলো হিসাবের মধ্যে তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয়। রেফারেন্স হিসাবের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যেখানে রেফারেন্সের একটা কলাম থাকে এবং এই রেফারেন্স থেকে আমরা জানতে পারি যে এই লেনদেনটি জাবেদার কোথায় ছিল, বা এটার আমরা প্রাথমিক যে একটা দলিল, এই রেফারেন্স থেকে আমরা সেই প্রাথমিক দলিল সম্পর্কে, লেনদেনের প্রাথমিক দলিল সম্পর্কে জানতে পারি। জেড টানা বা ফলাফল নির্ণয়, আমরা হিসাবকাল সনাতন পদ্ধতিতে হিসাবকাল শেষে প্রতিটা লেনদেনের জেড জানতে পারি, আর আধুনিক পদ্ধতিতে প্রতিটা লেনদেন সংগঠিত হওয়ার পরপরই আমরা কি জেড জানতে পারি। হিসাবের সমাপন, হিসাবকাল শেষে আমরা কতগুলো হিসাবকে বন্ধ করে দিই, সেটা হচ্ছে মুনাফা জাতীয় হিসাবগুলো, যেমন মুনাফা জাতীয় আয় এবং ব্যয়, এই হিসাবগুলো সাধারণত একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীকালে বা পরবর্তী হিসাবকালে এর জের আর নিয়ে যাওয়া হয় না। কিন্তু স্থায়ী সম্পদ, দায়, মূলধন, এগুলোর জের পরের বছরে আবার চলে যায়, এগুলো বন্ধ করা হয় না। এখন আমরা হিসাবের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। হিসাবের শ্রেণী বিভাগটা দুইটি পদ্ধতিতে আলোচনা করা যায় বা আলোচনা করা হয়েছে। একটা পদ্ধতি হচ্ছে সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতিতে হিসাবকে প্রথমত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব আর একটা হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। অব্যক্তিবাচক হিসাবকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটি সম্পত্তিবাচক হিসাব আর একটা নামিক হিসাব। নামিক হিসাব আবার দুই প্রকার, একটা আয়বাচক হিসাব আর একটা ব্যয়বাচক হিসাব, অর্থাৎ একটা আয় আর একটা ব্যয়। আধুনিক পদ্ধতি বা হিসাব সমীকরণের আলোকে হিসাবকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। এক, সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, আয় ও ব্যয়। এখন আমরা এই হিসাবের শ্রেণীবিভাগগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমে সনাতন পদ্ধতির শ্রেণীবিভাগগুলো নিয়ে আলোচনা করব। সনাতন পদ্ধতিতে প্রথমে ব্যক্তিবাচক হিসাব। এই ব্যক্তিবাচক হিসাব কি? কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাবকে ব্যক্তিবাচক হিসাব বলে। যেমন রহিম হিসাব, সোনালী ব্যাংক হিসাব, বকেয়া বেতন হিসাব ইত্যাদি। অর্থাৎ ব্যক্তির সঙ্গে বা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হিসাবগুলোকে আমরা কি বলবো? ব্যক্তিবাচক হিসাব বলবো। ব্যক্তিবাচক হিসাব দুই প্রকার, একটা প্রাপ্য হিসাব আর একটা তোদেয় হিসাব। প্রাপ্য হিসাব কি? ব্যক্তির বা প্রতিষ্ঠানের নিকট টাকা পাওনা হলে সেক্ষেত্রে উক্ত ব্যক্তির হিসাবই প্রাপ্য হিসাব। যেমন মিস্টার রহমানের নিকট পণ্য বিক্রয় করা হলো, এখানে মিস্টার রহমানের নিকট প্রতিষ্ঠানের পাওনা আছে, তাহলে এখানে মিস্টার রহমান হবে প্রাপ্য হিসাব। প্রদেয় হিসাব, কোন ব্যক্তির বা প্রতিষ্ঠান, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবসায়ের নিকট পাওনা হলে
তাহলে কি হলো, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ব্যবসায়ের নিকট পাওনা হয় তাহলে সেক্ষেত্রে আমরা উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কিত হিসাবকে প্রদেয় হিসাব বলি। যেমন সুমনের নিকট পণ্য ক্রয়, সুমনের নিকট হতে পণ্য ক্রয়। এখানে আমরা সুমনের নিকট থেকে পণ্য ক্রয় করেছি, তার মানে কি সুমন প্রতিষ্ঠানের নিকট থেকে টাকা পাবে, তাহলে সুমন হচ্ছে আমাদের কি প্রদেয় হিসাব। উল্লেখ্য, প্রকৃতি অনুযায়ী ব্যক্তি তিন প্রকার। আমরা শুরুতেই 1 নম্বরে আলোচনা করেছিলাম যে ব্যক্তিবাচক হিসাব। আমরা বলেছিলাম যে ব্যক্তির সঙ্গে সম্পর্কিত হিসাবগুলোই হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। এখানে ব্যক্তিকে তিন ভাবে বা তিন প্রকার বলা হয়েছে। এক, স্বাভাবিক ব্যক্তি, যেমন রহিম, করিম, জব্বার, সুমন ইত্যাদি, এটা হচ্ছে স্বাভাবিক ব্যক্তি। কৃত্রিম বা আইন সৃষ্ট ব্যক্তি, এরা আসলে ব্যক্তি না, এরা হচ্ছে আইনের দ্বারা সৃষ্ট ব্যক্তি, যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক কিংবা অন্য কোনো কোম্পানি হতে পারে, এগুলোকে আইন সৃষ্ট ব্যক্তি বা কৃত্রিম ব্যক্তি বলা হয়। প্রতিনিধিত্বমূলক ব্যক্তি হিসাব, প্রতিনিধিত্বমূলক ব্যক্তি হিসাবটা এগুলো সাধারণত ব্যক্তির পরিবর্তে এই শব্দগুলো ব্যবহার করা হয়। যেমন বেতন বকেয়া আছে, ভাড়া বকেয়া, এরপর মজুরি বকেয়া, এগুলোকে আমরা কি বলি প্রতিনিধিত্বমূলক ব্যক্তি বলি। কারণ হচ্ছে বকেয়া মজুরি, এটা কোনো না কোনো ব্যক্তির নিকট টাকাটা বকেয়া আছে, আমরা সেই ব্যক্তির নাম না লিখে তার পরিবর্তে বকেয়া শব্দটা ব্যবহার করি। অব্যক্তিবাচক হিসাব, অব্যক্তিবাচক হিসাব, এই অব্যক্তিবাচক হিসাবের সাথে ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কিত নয়, বরং প্রতিষ্ঠানের সম্পদ ও আয় কিংবা ব্যয় অন্তর্ভুক্ত। তার কি হলো, যে অব্যক্তিবাচক হিসাবের সঙ্গে কোনো ব্যক্তির সম্পর্ক নেই, এটার সঙ্গে প্রতিষ্ঠানের সম্পদ ও আয় ব্যয় জড়িত। যেমন আমরা যদি সম্পদের কথা বলি, নগদ টাকা, কলকবজা, যন্ত্রপাতি। আয়ের কথা যদি বলি, পণ্য বিক্রয়, সেবায়, ভাড়ায়। ব্যয়ের কথা যদি বলি, বেতন খরচ, ভাড়া খরচ ইত্যাদি। এইগুলো হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। তাহলে অব্যক্তিবাচক হিসাব আমরা কয় প্রকার পেলাম? 2 প্রকার। একটা হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, আর একটা হচ্ছে নামিক হিসাব। আমরা সম্পত্তি কি এটা জানি, যে একটা প্রতিষ্ঠানের বস্তুগত বা অবস্তুগত উপাদান, যেখান থেকে প্রতিষ্ঠান ভবিষ্যতে সুবিধা পাবে বা যেটা ব্যবহার করে প্রতিষ্ঠান আয় অর্জন করে থাকে, সেটাকে সম্পত্তি বলা হয়। আর এই সম্পত্তির সঙ্গে সম্পর্কিত হিসাবগুলোকেই সম্পত্তিবাচক হিসাব বলে। যেমন আসবাবপত্রের হিসাব, নগদ হিসাব, কলকবজা হিসাব, প্রাপ্য হিসাব, কলকবজা হিসাব ইত্যাদি। নামিক হিসাব, নামিক হিসাব কি? একটি প্রতিষ্ঠানের আয় ও ব্যয় সম্পর্কিত হিসাবগুলোকে নামিক হিসাব বলা হয়। অর্থাৎ আয় সংক্রান্ত এবং ব্যয় সংক্রান্ত হিসাবগুলোকে কি বলা হয়? নামিক হিসাব বলা হয়। এই নামিক হিসাব তাহলে 2 প্রকার, একটা আয় সম্পর্কিত আর একটা ব্যয় সম্পর্কিত। আয় সংক্রান্ত হিসাব কি? তার আগে আমাদের জানতে হবে আয় কি। পণ্য, একটি প্রতিষ্ঠানের আন্তঃপ্রবাহ, যা পণ্য বিক্রয় ও সেবার বিনিময়ে অর্জিত হয়, তাকে আয় বলে। এবং এই আয় সংক্রান্ত যে হিসাব, সেগুলোকে আমরা কি বলি? আয় হিসাব। আর ব্যয় সংক্রান্ত হিসাব কি? ব্যয় কি? সম্পত্তি বা সেবার ব্যবহৃত অংশকেই আমরা কি বলি? ব্যয় বা খরচ বলি। আর এই খরচ সম্পর্কিত বা ব্যয় সম্পর্কিত হিসাবগুলোই কে আমরা কি ব্যয় হিসাব বলে থাকি। এখন আমরা আধুনিক পদ্ধতি বা সমীকরণ পদ্ধতিতে হিসাবের প্রকারভেদ দেখব। এখন আমরা আধুনিক পদ্ধতি ও সমীকরণ পদ্ধতিতে হিসাবের প্রকারভেদ দেখব। আধুনিক পদ্ধতিতে হিসাবগুলোকে 5টি ভাগে ভাগ করা হয়েছে: সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। আমি
আমার মনে হয় এটা আমি এর আগের ক্লাসে এই সম্পদ, দায়, আয়, ব্যয় এবং মালিকানা সত্ত্ব নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ 3 নম্বর ক্লাসে, হিসাব বিজ্ঞানের 3 নম্বর ক্লাসে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরেও আমি একটু তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। সম্পদ, সম্পদ কি? একটু আগেই বললাম যে একটি প্রতিষ্ঠানের বস্তুগত বা অবস্তুগত উপাদান, যেখান থেকে প্রতিষ্ঠান ভবিষ্যতে সুবিধা পাবে বা যেটা ব্যবহার করে প্রতিষ্ঠান আয় অর্জন করে থাকে, সেটাকে কি বলা হয়? সম্পদ বলা হয়। আমরা সম্পদ, কিছু সম্পদের উদাহরণ দিতে পারি, যেমন নগদ টাকা, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, আসবাবপত্র, কল কবজা, যন্ত্রপাতি, দালান কোটা, বিনিয়োগ ইত্যাদি। দায় কি? এই প্রতিষ্ঠানে যে সম্পদ থাকবে, এই সম্পদের উপর তৃতীয় পক্ষের অধিকার বা দাবিকে আমরা কি বলি? দায় বলি। যেমন প্রদেয় হিসাব, প্রদেয় বিল, ব্যাংক ঋণ, বকেয়া খরচ, অনুপার্জিত আয় ইত্যাদি। এবার আমরা আসবো আয় কাকে বলে। আয় হচ্ছে একটা প্রতিষ্ঠানের সম্পদের আন্তঃপ্রবাহ, যা পণ্য বিক্রয় বা সেবার বিনিময়ে অর্জিত হয়। তাহলে কি এটি একটি সম্পদের আন্তঃপ্রবাহ হয়, যেটা কিসের বিনিময়ে অর্জিত হয়? পণ্য বিক্রয় বা সেবার বিনিময়ে অর্জিত হয়। তাহলে আমরা কতগুলো আয়ের উদাহরণ যেমন দিতে পারি, যেমন বিক্রয় আয়, সেবা আয়, ভাড়া আয়, সুদ আয় ইত্যাদি। এবার ব্যয়, ব্যয় কাকে বলে? ব্যয় হচ্ছে একটি প্রতিষ্ঠানের সম্পদ বা সম্পদ, একটি ব্যয় হচ্ছে একটি প্রতিষ্ঠানের সম্পদ ও বিবিধ সেবার ব্যবহৃত অংশ, যেমন বেতন, অবচয়, ভাড়া, বিজ্ঞাপন খরচ ইত্যাদি। এখন আমরা আসবো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কি? একটি প্রতিষ্ঠানের যে সম্পদ থাকে, এই সম্পদের উপর মালিকের যে অধিকার থাকে, সেটাকে আমরা মালিকানা সত্ত্ব বলি। আর এই মালিকানা সত্ত্ব কিন্তু মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন দ্বারা প্রভাবিত হয় বা হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। আমরা আজকে মূলত হিসাবের শ্রেণী বিভাগগুলো দেখলাম। তোমরা এই হিসাবের শ্রেণী বিভাগগুলো একটু মনোযোগ সহকারে বাসায় দেখবা এবং মনে রাখবা যে হিসাবের শ্রেণী বিভাগগুলো আমরা মূলত 2টি ভাগে ভাগ করেছি, একটা সনাতন পদ্ধতিতে আর একটা আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে। সনাতন পদ্ধতিতে যদি আমরা বলি, তাহলে সনাতন পদ্ধতিতে আসলে হিসাবগুলো 3 প্রকার, একটা হচ্ছে ব্যক্তিবাচক, একটা সম্পত্তিবাচক আর একটা নামিক। আর আধুনিক পদ্ধতিতে হিসাবগুলো হচ্ছে 5 প্রকার, একটা সম্পদ, দায়, আয়, ব্যয় ও মালিকানা সত্ত্ব। এই শেষে যে কথাটুকু বললাম এটা মনে রাখার চেষ্টা করবা, বাসায় একটু বই দেখবা, আশা করি তোমরা বুঝতে পারবা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।